বিএনপি যে রাষ্ট্র চালানোর জন্য লায়ক হয়ে ওঠে নাই, এটার প্রমাণ হইতেছে তারেক রহমানের ঘোষণা, আই হ্যাভ এ প্ল্যান। তারেক রহমানের আশেপাশে যারা আছেন, মানে যাদের কাছ থেকে তারেক রহমান বুদ্ধি পরামর্শ নেন আর কি, নেন কিনা জানি না, তাও যদি দিয়া থাকে আর কি, তো যারা তারেক রহমানকে ন্যারেটিভ বানাইতে সাহায্য করে, তারা তারেক রহমানকে আর তার দলকে একেবারে ডুবাইছে। বাংলাদেশের এলিট ইন্টেলিজেন্ট মিডল ক্লাস, এমনকি ওয়েস্ট, তারা এর মধ্যে তারেক রহমান আর বিএনপির ক্যাপাসিটি মাইপা ফেলছে, একেবারে মাইপা ফেলছে। কয়েঞ্চি ক্যাপাসিটি বিএনপি এখানে ফেল করেছে। আগে আমার অনুমান ছিল বিএনপি এলিট মিডল ক্লাসের ভোট পাবে, আমার এখন মনে হচ্ছে না যে তারা সেটা পাবে। তারেক রহমানের দল যেটাকে তারেক রহমানের স্মার্টনেস ভাবতেছে, সেগুলো একের পর এক ডিজাস্টার হইতেছে, একের পর এক। আমি আজকে কয়েকটা দেখাবো, কেন হইতেছে সেটাও আমি ব্যাখ্যা করব। আর এই প্ল্যানের রাজনীতি যে একেবারে অনাবশ্যক এবং ইমপ্লিমেন্ট করার যোগ্য না, সেটাও দেখাবো। এই প্ল্যানের রাজনীতি যে একজন স্টেটসম্যানের কাজ না, এটাও আমি দেখাবো। আমি আলাদা আলাদা কইরা তাদের নির্বাচনী ইশতেহার নিয়ে এপিসোড বানানো বন্ধ করতেছি না। অলরেডি তো চারটা হয়েছে, দেখেছেন তো ওই কয়টা, ওটা আল্লাহর রাস্তে চলবে। আসেন আল্লাহর রাস্তে শুরু করি তারেক রহমানের ডিজাস্টার গুলা, এবং তারপরে প্ল্যানের রাজনীতি কেন স্টেটসম্যানশিপ না। তারেক রহমান সাংবাদিকদের ডাকিছিলেন না, উডি তো মাহফুজা নামে একটা বক্তব্য দিছিল। আচ্ছা, একটা ইন্টারেস্টিং কথা কই, মাহফুজা নাম, মতিউর রহমান, ছায়ানার উদিসি কি তাদের ভিকটিম হুড নিয়ে কান্নাকাটি করতেছে, আমাকে রে মারিছে, আগুন জ্বালে দিছে, করছে না। যারা কইছিল এরা দুনিয়া উল্টে দিবে সিকুর পাইরা, ওদের জিজ্ঞেস করেন জোকের মুখে কোন নুন পড়িছে। যাই হোক, ওটি মাহফুজা নাম কইতেছে পরিবেশের এত বিপর্যয় হয়েছে যা আমাদের ভূগর্ভস্থ পানি স্তর 80 থেকে 90 গজ নিচে চলে গেছে। এখানে তারেক রহমান মাহফুজা নামকে থামায় বলতেছে না 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 600 ফিট। শুনেন, আরেকটা হচ্ছে আমাদের আন্ডারগ্রাউন্ড ওয়াটার। জনাব তারেক রহমান সাহেব, আমরা কিন্তু আন্ডারগ্রাউন্ড ওয়াটার উত্তোলন করতে করতে, হ্যাঁ আমরা করেছি, এগ্রিকালচারে অনেক উন্নতি হয়েছে, কিন্তু গ্রাউন্ড ওয়াটার কিন্তু এখন প্রায় 80-90 মানে ইয়ার্ড নিচে চলে গেছে। হ্যাঁ, 600 ফিট। তো আপনি তো আমার চাইতে বেশি জানেন। সো উই হ্যাভ টু অ্যাড্রেস ইট। এবং এই সমস্ত ব্যাপারে আমরা স্বাধীন সাংবাদিকতা এবং আমি নিজে ডেইলি স্টার আপনাকে সর্বরকম সহযোগিতা করব। শুনেছেন তো মাহফুজানন্দ প্রভুপাদ এই নতুন প্রভুর কথা কেমনে আমোদ করে, কইতেছে আপনি আমার চেয়ে বেশি জানেন। আবার শুনেন, গ্রাউন্ড ওয়াটার কিন্তু এখন প্রায় 80-90 মানে ইয়ার্ড নিচে চলে গেছে। হ্যাঁ, 600 ফিট। তো আপনি তো আমার চাইতে বেশি জানেন। সাটার একটা চান্স পেয়েছে তো দিছে চাইটা। তারেক রহমান এত কনফিডেন্ট হয়ে কেমনে কইলো 600 ফিট নামিছে? এটা কি তার সাবজেক্ট? তার সাবজেক্ট তো না, তার সাবজেক্ট হইলো তার একবার দেখে নেওয়া উচিত, তাই না? তার তো ডেটা ভুল। পানির স্তর 600 ফিট নামে নাই, কত ফিট নামিছে সেটা আরেকটু দেখি, আসেন। ঢাকার ভূগর্ভস্থ পানির স্তর 1990-এর দশকে 25 মিটার গভীর থেকে পাওয়া যেত। 10 সালে 60 মিটার, আর 23-24 সালে 85 থেকে 65 মিটার নিচে পাওয়া যাচ্ছে। মানে আগের তুলনায় পানির স্তর অনেক নিচে নামিছে, এটা সত্য। মাহফুজা নাম ঠিক কথাই কইছে, মাহফুজা নাম ঠিক ডেটাই দিছে, তারেক রহমান ভুল কইছে। কিন্তু মাহফুজা রহমান এতই স্যাটপি যে নিজে যে ঠিক কইছে এটা কবিতাটি। এই জন্যই রাষ্ট্র বিপদে পড়ে। তারেক রহমানের সামনে যায় কবে আপনি আমার চেয়ে বেশি বুঝেন, এটা কইলে যদি একটু সদয় হয় তারেক রহমান। কিন্তু আসলে ওই ঠিক কইছে। প্রত্যেক বছরই ঢাকার ভূগর্ভস্থ পানির স্তর 1 থেকে 3 মিটার নিচে নেমে যেতেছে। পানি উন্নয়ন বোর্ডের মতে 86 মিটার নামছে, এটা একদম ডেটা টেটা সব আছে। দেশের 2/3 এলাকা তো ভূগর্ভস্থ পানির স্তর প্রচলিত জায়গা থেকে 1 থেকে 3 মিটার নিচে নেমে গেছে শুকনা মৌসুমে। অনেক গ্রামগঞ্জে এখন পানি পাওয়া যায় 30 ফুট বা তার চেয়েও গভীরে, আগে যেখানে আরো কম গভীরে মিলতো আর কি। তার মানে ঢাকা শহরে তো এদিকে 600 ফিট, 600 ফিট না, 85 থেকে 90 মিটার, মানে 280 থেকে 300 ফিট। 600 ফিট মানে হচ্ছে 183 মিটার। তার মানে ঢাকায় যে সমস্ত জায়গায় ভূগর্ভস্থ পানির স্তর পাওয়া যাচ্ছে সেটা 85 থেকে 90 মিটার গভীরে, যেটা 600 ফিটের অর্ধেকেরও কম, মানে 300 ফিট। 300 ফিট কইতে গিয়া 600 ফিট কইছে। এ তো দেখি আরেক শেখ মুজিব 3 লাখ কইতে গিয়ে 3 মিলিয়ন কইয়া দিছিল। শেখ মুজিব তো অঙ্কে ফেল মারতো, যদিও আঙ্কেরে বাংলা লুথার কিং নিজেই কইছে সে অঙ্কে কাঁচা। তুমি যে বললে তোমার অঙ্ক করতে ভালো লাগে না, তোমাকে একটা সিক্রেট কথা বলি, অঙ্ক কিন্তু আমারও খুব ভালো লাগতো না, অঙ্ক দেখলে আমিও ভয় পেতাম। তো 600 ফিট ধরে নিয়ে বাংলার লুথার কিং
যে প্ল্যান বানাবে সেটা কোনো প্ল্যান হবে, কোনো কাজে আসবে? আপনারাই কন তো তাহলে কি প্ল্যান বানাইছে ওই? আরেকটা জিনিস দেখি, বিএনপি রিল বানানো প্রতিযোগিতা করলো না সেটা নিয়ে। তো এই রিল বানানোর প্রতিযোগিতাতে যারা ভালো করলো তাদের তারেক রহমান মিট করবে, দেখা করবি, তো করলো, সাথে তারেক রহমানের মেয়েও ছিল, ভালো কথা। তো এটি কারা কারা আসিছিল জানেন? এই মালদা আসিছিল, বিএনপির অনলাইন সিপাল সালার। যারা জামাতকে ভোট দিতেছে প্রবাসী, তাদের সম্পর্কে কি বলে শুনেন, আগে শুনে নেন, তারপরে ওর কথা করছি। কিছু কিছু প্রবাসী দেখলাম যে তারা পোস্টাল ব্যালটে দাঁড়িপাল্লায় ভোট দিছে এবং তারা গণভোটে হ্যাঁ ভোট দিছে। আবার সেই ভোট দেওয়ার ভিডিও তারা ধারণ করে আবার সোশ্যাল মিডিয়াতে আপলোড করছে। তা আমার কথা হচ্ছে যে তারা এত খুশি মনে হেসে খেলে সুন্দর করে যে ভিডিওটা বানায় সোশ্যাল মিডিয়াতে আপলোড করলো, তারা যে নিজের বউকে, যারা প্রবাসী এবং গাড়িপাল্লায় ভোট দিচ্ছেন, তারা যে নিজের বউকে জামাতের আমিরদের কাছে ইজারা দিচ্ছেন, এই বিষয়টা কি আপনাদের মাথায় আছে? শুনেছেন? এটা তারেক রহমান ডেকে নিয়ে গেছে, আবার কইছে তার কন্টেন্ট নাকি দেখে, তার মুখেই শুনেন। আমার আজকের এক্সপেরিয়েন্সটা অনেক ভালো। যেমন চেয়ারম্যান স্যার ফার্স্টে এখানে ঢুকে যখন সবার সাথে হ্যান্ডশেক করতেছিল, তখন উনি আমার সাথে হ্যান্ডশেক করার সময় বলছে যে আই ফলো ইউ আ লট, দ্যাট মিনস আ লট টু মি। কারণ চেয়ারম্যান স্যার এসে বলতেছে এমন একটা কথা, আই ওয়াজ জাস্ট হ্যাং অন এ মোমেন্ট অ্যান্ড তারপরে আমি স্যারে বলছি ইটস আ গ্রেট থিং টু মি স্যার। মানে বুঝতেইছেন, আমি জাস্ট হ্যাং হয়ে গেছি চেয়ারম্যান স্যার যখন এমন একটা কথা বলছে। তার মানে সে যে ইতরামি করে সেটা তারেক রহমান জানে, যাই নাই তার মতো ইতরকে ডাকিছে, কনফার্ম করছে তার ইতরামি দেখে তারেক রহমান আর পছন্দ করে। তারেক রহমানের ইতরামি পছন্দ, ইতরদের পছন্দ, কারণ তারেক রহমান ইতরদের গডফাদার। এক ইতর ছিল আওয়ামী লীগের মুরাদ, এই যে এটা, সে মুরাদ জাইমা রহমান সম্পর্কে খুবই অশ্লীল কথা কইছিল না, আমি আর দেখাইলাম না ভিডিওটা। সেই মুরাদের মন্ত্রিত্ব গেছিল কিন্তু আওয়ামী লীগের আমলে, তার নমিনেশনও দেয় নাই পরে আওয়ামী লীগ। আর তারেক রহমান তার দলের একই মানের এক ইতরকে ডাইকা নিয়ে পুরস্কৃত করে, তাও মেয়েকে পাশে বসে। এই হইতেছে আওয়ামী লীগ আর বিএনপির তফাৎ। এই ব্যাপারে আওয়ামী লীগ বিএনপির চাইতে 1000 গুণ ভালো। সি 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 তারেক রহমান সি। চান্দাবাজ ধান্দাবাজ এদের তো আশ্রয় দিতেছেনি, ইতরদের গডফাদার হইতে হবে আপনারে। যাই হোক, সেই রিল মেকারদের নিয়ে বৈশা তারেক রহমান বলতেছে দক্ষিণ কোরিয়া কন্টেন্ট মেক করে $12 বিলিয়ন আর্ন করেছে। শুনেন। আপনার জানা আছে সাউথ কোরিয়া খুব সম্ভব গত বছর কন্টেন্ট মেকিং থেকে কত আর্ন করেছে? $12 বিলিয়ন। শুধু আইটি কন্টেন্ট মেকিং থেকে $12 বিলিয়ন একটা সাবজেক্ট থেকে। মানে একটা জ্ঞানের কথা কইছে, ডেটা কইছে, ডেটা করলে জ্ঞানের কথা মনে হয়, প্রচুর জানে মনে হয়। তাই রহমান কন্টেন্ট ক্রিয়েটারদের সাথে বসবেন, কন্টেন্ট ক্রিয়েটারদেরকে চমকাই দিতে হবে কিছু কুইয়া, তাই কিছু ডেটা লাগবে, কিছু ভালসুনকে বসে দিছে, এই ডেটা এনে দিছে গুগল টুগল কইরে আর কি। 600 ফিটের মতো, ওই যে 600 ফিটের ডেটা দিছিল না উনকা। তো কোরিয়ান কন্টেন্ট বলতে কি রিলস আর ইউটিউব বুঝাইছে না। দক্ষিণ কোরিয়া কন্টেন্ট এটা সাংস্কৃতিক কন্টেন্ট, এটারে বলে কে কন্টেন্ট। এর মধ্যে আছে মিউজিক, মুভি, গেমস, অ্যানিমেশন, ব্রডকাস্টিং, অ্যাডভার্টাইজিং এবং ক্যারেক্টার কন্টেন্ট, মানে যেগুলো অ্যানিমেশন কন্টেন্ট ইত্যাদি, নলেজ এবং আইটি সব এটার মধ্যে, এমনকি ওয়েবটুনও আছে। এই সব মিলা বিশ্বব্যাপী রপ্তানি থেকে আয় করছে এত টাকা, $12 বিলিয়ন। এটা দেখেন, এটা দেখাইছে। এই যে এর উপরে আরো অনেক দেশ আছে, ফ্রান্স আছে, ইত্যাদি আছে। এটা রিলস আর ইউটিউবের আয় না। কে কন্টেন্ট কোরিয়াতে গাড়ি, শিপ বিল্ডিং এর মতো একটা স্ট্র্যাটেজিক সেক্টর, আলাদা মন্ত্রণালয় আছে, বাজেট আছে, এক্সপোর্ট টার্গেট আছে। এখানে কোরিয়া ক্রিয়েটিভ কন্টেন্ট এজেন্সি বলে একটা জিনিস আছে, কেন্দ্রীয় ভূমিকা রাখে। তারা ফান্ডিং করে, ইনকিউবেশন করে এবং ওভারসিজ মার্কেট অ্যাক্সেসের জন্য কাজ করে। এইখানে এই কালচার কে কন্টেন্ট হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ। এটার আবার একটা স্পিল ওভার ইন্ডাস্ট্রি আছে, মানে এইটা দেখে দেখে অন্য ইন্ডাস্ট্রিগুলোতে যেটা ইফেক্ট পড়ে, যেটার মধ্যে ফ্যাশন আছে, কসমেটিক্স আছে। এই জন্যই জানি এই ইকোনমি সম্পর্কে আর কি। আমার একটা ট্রেনিং হয়েছিল যে আমার হয়েছে যন্ত্রণা, আমার আবার জাস্টিফাই করে দেওয়া লাগে কই থেকে জানিছি এইসব। আমি এসব কইলে বিএনপির ভালচুনগুলো আইসা কয় আমি নাকি সব জানতা। ওই তো আশেপাশে সব মূর্খসোদাদেরকে দেখে, তাই ওই ভাবে ওদের মতো সবাই মূর্খসোদা। যাই হোক, এবারে আসেন দেখি কেন তারেক রহমানের প্ল্যানগুলো ডিজাস্টার হইতেছে। তার যে সমস্ত স্পেকটাকল করার চেষ্টা করতেছে সেগুলো সবগুলো ডিজাস্টার হইতেছে। আসেন দেখি। বিএনপির বুদ্ধিজীবীদের একটা জায়গা আছে অনলাইনে, জানেন না? এই যে এটি বিএনপি সব প্ল্যানের মাস্টারদের পাবেন আর কি, কারা প্ল্যান গুলা করিছে। আমি একটা এক্সাম্পল দেখাই, যারে দেখাবো সে হেলথ নিয়ে প্ল্যান করিছে। হ্যাঁ আমি জানি, মানে অনেকের মধ্যে একজন, সে না একা না,
প্রফেশনালি সাকসেসফুল সিঙ্গাপুরে কাজ করে, অ্যাসোসিয়েট প্রফেসর বোধহয়, পুরাই একটা এডুকেশন, ব্রেনটা ভরা, ব্রেইনফুল পার্সন। কিন্তু দেখেছেন তো কি স্বাস্থ্য ফেলান বান আছে, দেখেছেন 180 দিনের মধ্যে কি কি করবে করছে। এর আগে ও কি করছে শোনেন, তারপরে বুঝবো যে আসলে কেন ওরা ভুল করিচ্ছে আর কি। আসেন তারপরে সমস্যাটা করছি শুনেন। আমার মিনিস্ট্রি অফ হেলথে একজন ডাক্তারও নাই। মিনিস্ট্রি অফ হেলথ ডাক্তার না, সরি, একজনও হেলথের ব্যাকগ্রাউন্ড নাই। মানে আমি কথাটা একটু এক্সাজারেট করলাম, একজনও নাই হয়তো ব্যাপারটা তা না, হয়তো একজন আছে। বাট হওয়ার কথা তো ছিল সবাই হেলথ ব্যাকগ্রাউন্ড। আমি বলছি না তাকে ডাক্তার হতে হবে, কিন্তু তার হেলথ সম্পর্কে তো জানতে হবে। তুমি সচিবের খবর নাও, আমি জানি না উনি কে, ওনার নামও আমি জানি না, কোন ব্যাকগ্রাউন্ড থেকে জানি না। আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি হি ইজ নট ফ্রম হেলথ ব্যাকগ্রাউন্ড। সে এমন একটা ব্যাকগ্রাউন্ড, সে জীবনে কোনোদিন হেলথ চালায় না। শুনেছেন তো, মনে হইতেছে না বাস চমৎকার কথা। তো মন্ত্রণালয়গুলো চালাবে তো সাবজেক্টের লোকেরা, স্বাস্থ্য মন্ত্রণালয় ডাক্তার, গণপূর্ত সিভিল ইঞ্জিনিয়ার, ফিনান্স চালাবে ইকোনমিক্সরা, তারপরে ফিনান্সের লোকেরা, অ্যাকাউন্টিং এর লোকেরা, জনপ্রশাসন চালাবে এইচআর এর লোকেরা, প্রতিরক্ষা চালাবে আর্মি জেনারেল, স্বরাষ্ট্র চালাবে পুলিশের লোক, তাই না? এরা রাষ্ট্র আসলে কি, রাষ্ট্র কেমনে চলে এটাই বুঝতে পারেনি, জানেও না। রাষ্ট্রকে কর্পোরেশন ভাবিছে। ব্যুরোক্রেসি আসলে কি করে, ব্যুরোক্রেসির কাজটা কি, এটা আগে পরিষ্কার হওয়া দরকার। আসেন এটা বুঝে দেখি। ব্যুরোক্রেসির কাজ জ্ঞান উৎপাদন করা না, পলিসি তৈরি করা না। ব্যুরোক্রেসির কাজ জ্ঞানকে শাসনযোগ্য কাঠামোর রূপ দেওয়া, দুটো এক জিনিস না। এটা গুলে ফেললে বিপদ। ব্যুরোক্রেসিতে বরং সাবজেক্ট এক্সপার্ট থাকা উচিত না। বাংলাদেশের আমলাতন্ত্র সেক্রেটারিয়েতে সচিব টচিব যারা আছেন আর কি, তারা বুঝে দেখেন কাদেরকে আপনারা ব্যাক করিচ্ছেন। দেখেন ব্যুরোক্রেট যদি সাবজেক্ট এক্সপার্ট হয় তাহলে সে মতাদর্শী খেলোয়াড় হয়ে যায়। সে ডেটা শুনবে না, কারণ সে নিজে জানে তো। সে কনসালটেশনকে দুর্বল করে ফেলবে, সে ভিন্ন মতকে থ্রেট ভাববে। এটা আধুনিক রাষ্ট্রের ডিজাস্টারের ফর্মুলা। পৃথিবীর কোথাও সাবজেক্ট এক্সপার্ট ব্যুরোক্রেট নাই। আপনি পৃথিবীর যে কোনো কার্যকর রাষ্ট্র দেখেন, ফাইন্যান্স মিনিস্ট্রিতে সবাই অর্থনীতিবিদ না, পূর্ত মিনিস্ট্রিতে সবাই ইঞ্জিনিয়ার না, ডিফেন্স মিনিস্ট্রিতে সবাই জেনারেল না, হেলথ মিনিস্ট্রিতে সবাই ডাক্তার না। এটি স্বাভাবিক, কারণ রাষ্ট্র চলে ডিভিশন অফ লেবার দিয়া, ফিউশন অফ ইগো দিয়া না। মানে হেলথ মিনিস্ট্রির কাজ কি? হাসপাতাল বানানো, বাজেট বরাদ্দ করা, বাজেট ম্যানেজমেন্ট করা, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট করা, মানে মানব সম্পদের ম্যানেজমেন্ট করা, প্রকিউরমেন্ট পলিসি কোঅর্ডিনেশন করা, ক্রাইসিস ম্যানেজমেন্ট করা, তাই না? এর বাইরে তো কিছু না। কিন্তু ধরুন রোগ নির্ণয় করা, চিকিৎসা পদ্ধতি ঠিক করা, ক্লিনিক্যাল গাইডলাইন লেখা, এগুলো কার কাজ? এগুলো ডাক্তার গবেষকদের কাজ, পাবলিক হেলথ এক্সপার্টদের কাজ, এপিডেমিওলজিস্টদের কাজ। এইটা করে আলাদা প্রতিষ্ঠান, যেমন আমেরিকাতে আছে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল, এইরকম প্রতিষ্ঠান করে। তো সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলকে মিনিস্ট্রি বানাই দিলে হবে? হেলথ ব্যুরোক্র্যাটের কাজ হলো এই যে জ্ঞানগুলো আসবে এক্সপার্টদের কাছ থেকে, এটাকে কিভাবে সিদ্ধান্তে, বাজেটে, সিস্টেমে ঢুকবে, এটা নিশ্চিত করা। এই জন্যই সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল টাইপ বডি থাকে। আমেরিকার স্বাস্থ্য সংক্রান্ত সব নীতি কৌশল বানায় এই সিডিসি। তো মন্ত্রণালয়ের পাশে সিডিসির মতো একটা ইনস্টিটিউট লাগে কেন? লাগে এই জন্যেই যে ওইটা থেকে পলিসি আসবে, এখান থেকে ইমপ্লিমেন্টেশন হবে। সিডিসি মন্ত্রণালয় হয় না কেন? ওই তো চাচ্ছে সিডিসি কে মন্ত্রণালয় বানায় ফেলতে। মন্ত্রণালয় হচ্ছে এক্সিকিউটিভ বডির মধ্যে কোঅর্ডিনেট করে, সে নীতি বাস্তবায়ন করে ফ্রেমের মধ্যে। একটা মাইসুর রাষ্ট্র ব্যুরোক্রেটকে নিউট্রাল কোঅর্ডিনেটর রাখে, সাবজেক্ট এক্সপার্টকে ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইজার রাখে, সিদ্ধান্ত নেয় ইনস্টিটিউশনাল প্রসেস দিয়া, ব্যক্তির জ্ঞান না সিস্টেমের জ্ঞান ব্যবহার করিয়া। এই জন্য ভালো রাষ্ট্র বলা হয় তাকেই। এটা ইংরেজিত কইছে, আমি এটা বাংলা কইরা কইতেছি, ইংরেজি যেহেতু কইছে ঠিক আছে, তাই না? মানে ইনস্টিটিউট বা রাষ্ট্র এমন হইতে হবে যেন সব চাইতে স্মার্ট মাইন্ডসেট চাইতো রাষ্ট্র প্রসেস স্মার্ট হয়। বুঝেছাও? ব্যুরোক্রেসির কাজ ডাক্তার হওয়া না, ডাক্তারদের শোনা, শিক্ষক হওয়া না, শিক্ষাকে সংগঠিত করা, অর্থনীতিবিদ হওয়া না, অর্থনীতিকে শাসনযোগ্য করা। যে রাষ্ট্র ব্যুরোক্রেসিকে সব জানতা বানায়, সেই রাষ্ট্র শেষ পর্যন্ত ডিজাস্টার হয়, পুইরা সে রাষ্ট্র শেষ পর্যন্ত ভেঙ্গে চুরে পড়ে। এইখানে জ্ঞান চুপ করে, ক্ষমতা কথা বলে, আর নীতির জায়গায় অহংকার বসে। এখানে রাষ্ট্র নীরবে পতন ঘটে। এই একই মাইন্ডসেট থেকে তারেক রহমানের আই হ্যাভ এ প্ল্যান কথাটা আসছে। কিরকম? রাষ্ট্র চালাইতে প্ল্যান লাগে না। কেন লাগে না? রাষ্ট্র কোনো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন না, রাষ্ট্র কর্পোরেশন না। রাষ্ট্র এমন একটা জিনিস না যেখানে একবার প্ল্যান বানায় 5 বছর চালানো যায়। এখানে মেলা ভ্যারিয়েবল কাজ করে, মেলা, জাতীয়, আন্তর্জাতিক, পরিবেশ, পৃথিবী, সবকিছু মিলে অসংখ্য ভ্যারিয়েবল, যেটা প্রতি মুহূর্তে চেঞ্জ হয়। আপনি দেখতেছেন না? মানে আমার রাষ্ট্র কেমন চলবে, এটা আমেরিকা কি করতেছে সেটার উপরে ডিপেন্ড করে আমার প্ল্যান বলতে যাবে। তো ট্যারিফ বদলে দিল, আমার সবকিছু প্ল্যান চেঞ্জ হয়ে যাবে। একটা নতুন ইনোভেশন হইলো, সব প্ল্যান চেঞ্জ হয়ে যাবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসলো, সব প্ল্যান চেঞ্জ হয়ে যাবে। আমি কখনোই আগের প্ল্যানে রাখতে পারবো না। একটা দেশে একটা যুদ্ধ লাগলো, সব প্ল্যান চেঞ্জ হয়ে যাবে। এমনকি কর্পোরেশনও কোনো প্ল্যান এইভাবে 1 বছরের প্ল্যান করে এক্সিকিউট করা যায় না। প্ল্যান একটা সর্বোচ্চ অনুমান, আর এই অনুমান তখনই ভেঙে পড়ে যখন বাস্তবতা বদলায় যায়।
প্ল্যান ধরে নেয় ভবিষ্যৎ জানা, কিন্তু ভবিষ্যৎ জানা থাকে না, এটাই বাস্তবতা। আর প্ল্যান এভাবে করা যায় না, কারণ রাষ্ট্রের বাইরে থেকে, রাষ্ট্র কাঠামোর বাইরে থেকে, ব্যুরোক্রেসির বাইরে থেকে আমি আমার রাষ্ট্রের, বাংলাদেশ রাষ্ট্রের শক্তি দুর্বলতা এগুলো কিছুই জানি না। আমি আমার ব্যুরোক্রেসি কতটুকু পাওয়ারফুল সেটা জানি না, কতখানি এফিসিয়েন্ট সেটা জানি না, কতখানি দক্ষ সেটা জানি না। তো আমি এমন একটা জিনিসের উপরে বৈশাখ প্ল্যান করতেছি, জানি না যে আমার প্ল্যানটা এক্সিকিউট করবে তার শক্তিটা কেমন। কোম্পানি জানে, কারণ কোম্পানি তো রিক্রুট করে। তারেক রহমান তো রিক্রুট করেনি সচিবদেরকে, সে তো জানে না রাষ্ট্রের রিসোর্স কতটা গভীর, কোন স্ট্র্যাটেজিক এগ্রিমেন্ট আছে কিনা। আজকে যে মিত্র রাষ্ট্রের, কালকে সে শত্রু হয়ে যাবে। আজকে যেটা বাজার, কালকে সেখানে নিষেধাজ্ঞা বসবে। আজকে যে প্রযুক্তি, কালকে সে অপ্রাসঙ্গিক হয়ে যাবে। প্রত্যেক দিন নতুন কন্ডিশন তৈরি হয়, যুদ্ধ, ভাইরাস, মহামারী, মুদ্রাস্ফীতি, জলবায়ু সংকট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সামাজিক বিস্ফোরণ। এই দুনিয়ায় আগাম প্ল্যান কাজ করে না, করবে না। জোর করে এইভাবে প্ল্যান কাজ করানো যায় না। তাহলে প্রশ্নটা পরিষ্কার, রাষ্ট্র চালাইতে তাহলে কি লাগে? রাষ্ট্র চালাইতে লাগে ডক্ট্রিন, যে আমি কিভাবে সিদ্ধান্ত নেব, কিসের ভিত্তিতে সিদ্ধান্ত নেব, সেটারে বলে ডক্ট্রিন। আমার ওইটা জানা থাকতে হবে। লাগে ইনস্টিটিউশনাল ইন্টেলিজেন্স, লাগে অ্যাডাপটিভ ক্যাপাসিটি, ফ্লেক্সিবিলিটি লাগে। প্ল্যান কি বলে, বলে আমরা কি করব, আর ডক্ট্রিন কি বলে, কিভাবে সিদ্ধান্ত নেব। প্ল্যান সবসময় স্থির, ডক্ট্রিন জীবন্ত। ডক্ট্রিন মানে পরিবর্তনের ভেতরেও দিক না হারানো, পথ না হারানো। ডক্ট্রিন মানে কনফিউশনের মাঝে সিদ্ধান্ত নেওয়ার নীতি। আজকের বাস্তবতায় ডক্ট্রিন আজকের সিদ্ধান্ত নেয়, কালকের বাস্তবতায় কালকের সিদ্ধান্ত নেয়, কিন্তু একই নৈতিক প্রাতিষ্ঠানিক মেরুদণ্ডের উপর দাঁড়ায়। ডক্ট্রিন অ্যান্ড ইনস্টিটিউশনাল ইন্টেলিজেন্স আর অ্যাডাপটিভ ক্যাপাসিটি, তিনটে জিনিস লাগে। শক্ত রাষ্ট্রের হাতে প্ল্যান থাকে না, শক্ত রাষ্ট্রের হাতে থাকে ডিসিশন মেকিং গ্রামার। এই গ্রামার শেখায় কখন অপেক্ষা করতে হবে, কখন ঝুঁকি নিতে হবে, কখন পিছাইতে হবে, কখন আঘাত করতে হবে, কখন চুপ থাকে সবচেয়ে শক্তিশালী সিদ্ধান্ত। দুর্বল রাষ্ট্র প্ল্যান বানায়। এই রাষ্ট্রের প্ল্যানিং এর, দীর্ঘমেয়াদী প্ল্যানিং এর বিষয়টা আসিছিল কমিউনিস্ট রাষ্ট্র থেকে, সোভিয়েত ইউনিয়ন থেকে আসিছিল, স্ট্যালিন করেছিল। এটা স্ট্যালিনের 5 সালা পরিকল্পনা ছিল, 5 বছর প্ল্যান করিত। এই যে 19বিংশ শতাব্দীর কথা, আগের শতাব্দীর কথা, ওর পরে 100 বছর পার হয়ে গেছে দুনিয়া। ওই সময় রাষ্ট্র ছিল খুব দুর্বল, সোভিয়েত ইউনিয়ন। সেই জন্য দুর্বল রাষ্ট্র প্ল্যান বানায়। রাষ্ট্র যত শক্ত রাষ্ট্র জাজমেন্ট তৈরি করে, কারণ প্ল্যান ব্যর্থ হইলে রাষ্ট্রই ভেঙে পড়ে। ডক্ট্রিন থাকলে রাষ্ট্রের রূপ বদলায় কিন্তু ভাঙে না। এই কারণে ইতিহাসে টিকে থাকে তারা। সোভিয়েত ইউনিয়ন এই দীর্ঘমেয়াদী প্ল্যান করতে 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 ভেঙেই গেল, দেখেছেন? এটাই এই প্ল্যানিং এর, রাষ্ট্রীয় প্ল্যানিং এর এটা প্রবলেম। আপনি দেখেন তো, আমেরিকার কোনো প্ল্যান আছে? 1 বছর আগে জানতেন যে এরকম আইস এসে এরকম ব্যাপার করবে? আপনি জানতেন যে এসে ভেনেজুয়েলা এরকম করবে, গ্রিনল্যান্ড নিয়ে এরকম করবে, এটা জানতেন? কিন্তু এই ডক্ট্রিন ছিল যে গ্রিনল্যান্ড নিয়ে তাদের একটা সিদ্ধান্ত নিতে হবে। কি সিদ্ধান্ত নিতে হবে সেই ডক্ট্রিন তাদের আছে, সে চিন্তা তাদের আছে, কিন্তু এই প্ল্যানটা কিন্তু এখনই হবে সেই প্ল্যান ছিল না। রাষ্ট্র এভাবে নিজের ভবিষ্যৎ বানাইতে পারে না। রাষ্ট্র অনিশ্চয়তার ভেতরে চলার ক্ষমতা তৈরি করে, এটাই রাষ্ট্র। আর সেই ক্ষমতার নাম হইতেছে ডক্ট্রিন, ইনস্টিটিউশনাল ইন্টেলিজেন্স আর অ্যাডাপটিভ পাওয়ার। 3টা জিনিস মাত্র। তাই প্ল্যান না, ক্ষমতা। দর্শনের ভাষায় রাষ্ট্র এমন কিছু না যেটা নির্দিষ্ট শেষ লক্ষ্য ধরে ধাপে 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 আগানো যায়। রাষ্ট্র মানে বৈধ কর্তৃত্ব প্লাস অনিশ্চয়তা। প্ল্যান ধরে নয়, অনিশ্চয়তা নিয়ন্ত্রণে আছে, কিন্তু রাষ্ট্রের কাজই হচ্ছে অনিশ্চয়তার ভেতরে শাসন করা। এইখানে প্ল্যানটা ভেঙে পড়ে। ধরেন আপনি ক্ষমতা আসলেন, আপনার নির্বাচনী প্ল্যানে লেখা ছিল ব্যুরোক্রেসি কাজ করবে, ইকোনমি ঘুরে দাঁড়াবে, আপনি পলিসি পাল্টাইতে পারবেন, আপনি চুক্তি বদলাইতে পারবেন, ব্যুরোক্রেসি এফিশিয়েন্ট, ফাইল ঠিক মতো চালায় চলে, ঘুষ ছাড়াই, মিড লেভেল অফিসাররা দক্ষ। আপনি এসে দেখলেন যে ইকোনমি ধারণার চেয়ে তো দুর্বল, রেভিনিউ লিকেজ সর্বত্র। কি করবেন? এরশাদ হটার পরে শাহাবুদ্দিন রে আমরা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানাইছিলাম 90-এ। সে তো প্রধান বিচারপতি ছিল। সে কইছিল আমি দেশের অবস্থা যা ভাবছিলাম তার চেয়ে অনেক খারাপ। প্রফেসর ইউনূসী এসে তো কইছে সবকিছু লটর ভটর হয়ে আছে, বলছেন না? সব লটর পটর অবস্থার মধ্যে আছে, কোনোটাই ঠিক বলতে চলে না। তো দেখছেন, আর বাইরে থেকে দেখে একরকম মনে হয়, ভিতরে যে আর একরকম মনে হয়। কারণ বাইরে থেকে ধরে নিয়েছিল যন্ত্রটা ঠিক মতো কাজ করবে। তো রাষ্ট্রযন্ত্রটাই যদি বিকল হয়, প্ল্যান দিয়ে সেই যন্ত্র ঠিক করা যায় না। আই হ্যাভ এ প্ল্যান, এটা স্টেটসম্যানশিপের বিপরীত। এটা শুনতে আধুনিক লাগে, আই হ্যাভ এ প্ল্যান, আত্মবিশ্বাসী মনে হয়। কিন্তু রাষ্ট্রের ইতিহাস জানলে, রাষ্ট্রের দর্শন বুঝলে এই বাক্য শুনে ভয় লাগার কথা। রাষ্ট্রনায়ক কখনো প্ল্যান বানায় না। তাহলে স্টেটসম্যান কাকে বলে? স্টেটসম্যান সে না যে সে সব প্রশ্নের উত্তর জানে। তারেক রহমান যেটা বোঝানোর চেষ্টা করে আমি সব জানি,
আমার কাছে সব তথ্য আছে। এই যে 600 ফিট আর রিলস দিয়ে বুঝাইছে না স্টেটমেন্ট, সে যে জানে সব প্রশ্নের উত্তর একসাথে জানা সম্ভব না। সে নিজেকে এক্সপার্ট ভাবে না, সে নিজেকে প্ল্যানার ভাবে না, সে নিজেকে সিস্টেমের উপরে দাঁড় করায় না, সে নিজেকে দেখে ইনস্টিটিউশনাল ইন্টেলিজেন্সের রক্ষক। এই হিসাবে সে যখন বলে আই হ্যাভ এ প্ল্যান, সে আসলে বলতেছে রাষ্ট্র আমার মাথার ভেতরে, জটিল বাস্তবতা আমার নকশায় ধরা পড়বে, আমি সব পথে বেশি বুঝি। এটা রাষ্ট্রনায়কত্ব না, এটা চিফ প্ল্যানার সিনড্রোম। রাষ্ট্রনায়ক আর রাষ্ট্রের চিফ প্ল্যানার এক জিনিস না। পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রধান না সে, এনে বিপদ। আধুনিক রাষ্ট্র কি শেখায়? আধুনিক রাষ্ট্র একটা কথা পরিষ্কার জানে, সিস্টেমটা এমন হইতে হবে যেন সবচেয়ে বুদ্ধিমান মানুষ, দেশের সবচেয়ে বুদ্ধিমান মানুষটার চাইতে সিস্টেম বেশি বুদ্ধিমান হয়। কারণ মানুষ ভুল করে, মানুষ অহংকারী হয়, মানুষ নিজের প্ল্যানের প্রেমে পড়ে যায়। ভালো সিস্টেম ভুল ধরতে পারে, নিজে ঠিক করতে পারে, নিজেকে নিজে ঠিক করতে পারে, প্রয়োজনে নেতার বিরুদ্ধে দাঁড়াইতে পারে। এটাই সবচেয়ে বড় সমস্যা যে তারেক রহমান স্টেটসম্যান না হইতেছে, প্ল্যানার হইতে চাইতেছে। সে বলতে পারতো আমি প্রতিষ্ঠান শক্ত করব, আমি সিদ্ধান্ত ব্যক্তির হাতে থেকে বের করব, আমি প্রতিষ্ঠানটাকে শক্তিশালী করব, ইনস্টিটিউশন গুলোকে দাঁড় করাবো, আমি এমন রাষ্ট্র বানাবো যেটা আমাকে ছাড়াও চলবে। কিন্তু সে বলতেছে আই হ্যাভ এ প্ল্যান। এই বাক্যের রাষ্ট্র ছোট হইতে হয়, নেতা বড় হয়। আর ইতিহাস বলে যখন নেতা বড় সেখানে রাষ্ট্র দুর্বল। রাষ্ট্র কোনো প্ল্যানার নেতা সহ্যই করতে পারে না, এটা ফিট করে না রাষ্ট্রের সাথে। কারণ প্ল্যান ব্যর্থ হইলে সংশোধনের জায়গা থাকে না, ভিন্ন মত শত্রু হইয়া যায়, সিস্টেম চুপ করে থাকে, ক্ষমতা কথা বলতে শুরু করে। এটাই স্বৈরাচারের প্রথম ধাপ। রাষ্ট্র চালানো মানে নকশা আঁকা না, রাষ্ট্র চালানো মানে সবসময় অনিশ্চয়তার সাথে সহাবস্থান। এটা মাথায় রেখেন। রাষ্ট্র মানেই অনিশ্চয়তা, সারাক্ষণ, সব সময়, প্রত্যেক মুহূর্তে অনিশ্চয়তা। আপনার কোনো প্ল্যান কাজ করবে না, এটাই রাষ্ট্র। যে নেতা বলে আমার প্ল্যান আছে, সে রাষ্ট্রকে নিজের মাথার ভিতরে বন্দি করে ফেলে। আর এই মাথা ভুল করলে রাষ্ট্র পড়ে যায়। তাই বলতেছে তো লোকজন তারেক রহমান দেশকে বাঁচাবে, একজন মানুষের উপরে দেশ টিকে থাকবে, দেশ এত ফেল না। তো হে বিএনপি বুঝে গেছে যে ভোটে জিতবি না, কান্নাকাটি করিচ্ছে, ভোটের জন্য কি কান্নাকাটি করিচ্ছে দেখেন। আপনাদের হাতে বলছি একটা বারের জন্য আমার বাবাকে, আমার রাজনৈতিক বাবাকে একটা বারের জন্য আপনারা সুযোগ দিবেন। আপনাদের কাছে একটা বারের জন্য একটা ভোট দিতে চাই। একজন মানুষকে কিন্তু ভোট দেবেনি, আপনারা জানাই চাই। ভোট কিন্তু করে রাখতে পারবেন না। এই কাঠুয়াদের উন্নয়নের জন্য, ফকিপুরের উন্নয়নের জন্য আপনাদের কাছে আমার বাবার কথা আপনারা মোদি বাবাকে সম্পদে বাড়াবে। আর কোন চাওয়া নাই, আমার বক্তা বলে গেছে। আপনারা আমাকে যে সম্মানিত করেছেন, আপনাদের ঋণ আমি আর কোনোদিন শোধ করতে পারবো না। আপনারা একটি করে প্রতি আমাকে রেডি করবেন, আপনাদের পাশে যেন আমার জীবনে সঙ্গ করতে পারি। এডিটে সাহেব, আপনি মানুষ ভালো না, এই কান্দনের পরেও হাসি দিলেন। এই আবারও হাসি দিলেন না, আপনাকে আর মানুষ করা যাবে না। তো যাই হোক, বিএনপি নির্বাচনে হারবি, কারণ তারা মানুষের সামনে ভীষণ দেখায় না, তারা মানুষের সামনে ভুল আত্মবিশ্বাস দেখায়। রাষ্ট্র চালানো কোনো স্টেজ শো না, স্পেকটাকল না। রাষ্ট্র চালানো কোনো রিলসের প্রতিযোগিতা না। রাষ্ট্র চালানো মানে আই হ্যাভ এ প্ল্যান বলে হাততালি নেওয়ার খেলা না। রাষ্ট্র চালানো মানে ভুল স্বীকার করার ক্ষমতা, সিস্টেম বানানোর ক্ষমতা, নিজেকে ছোট করে প্রতিষ্ঠানকে বড় করার ক্ষমতা। এটাই রাষ্ট্র, এটাই রাষ্ট্র নেতার কাজ। বিএনপি আজকে যা করতেছে, তারেক রহমান যা করতেছে, ওইটা রাষ্ট্র নির্মাণের কাজ না, ওইটা ক্ষমতা দখলের সাইড প্রেজেন্টেশন। আর এলিট বলেন, মিডল ক্লাস বলেন, এডুকেটেড সোসাইটি বলেন, পশ্চিম বলেন, সবাই এক জিনিসটা আগে বোঝে, যে দলের নেতা ডেটা ঠিক মতো বলতে পারে না, মোতায় রাখতে পারে না, সে দলের মেধা নাই, চাটুকারিতা দিয়া চলে। যে দলের প্ল্যানার মানে নিজের মাথা, সে দল ক্ষমতায় গেলে রাষ্ট্রকে জিম্মি করে ফেলবে। এরা নির্বাচন যাইতে পারে, প্রচারণা চালাইতে পারে, এবং আমি মনে করি ধানের শীষ এবার ভালো করবে, অনেক ভালো করবে। গত নির্বাচনের চাইতে 20 গুণের মতো বেশি সিট পাবে। গত নির্বাচনে তো 5টা পেয়েছিল, তাই না? তো তাহলে 20 গুণ হলে কয়টা হয় হিসাব করে নেন। বিএনপির রাষ্ট্র চালানোর কোনো ক্ষমতাই নেই, ওদের ওই হ্যাডমই নাই, রাষ্ট্র বুঝেই না। রাষ্ট্র যে বিচক্ষণতা দিয়ে চলে, যে ইন্টেলিজেন্স দিয়ে চলে, সে বিচক্ষণতা পুরা বিএনপির সিস্টেমের মধ্যে নাই। সেজন্য ওইখানে বাংলাদেশের ভবিষ্যৎ নাই। আজ থেকে মনে রাখবেন, বিএনপির সমস্যা ইস্তেহার না,
বিএনপির সমস্যা তারা এখনো রাষ্ট্র শেখে নাই, তারা রাষ্ট্র বোঝে নাই, রাষ্ট্র কেমনে চলে কেমনে চালাইতে হয় সেটা জানে না। তারা নির্বাচনে শুধু অংশ নেয় কিন্তু ভবিষ্যৎ বানায় না। আমরা সেই ভবিষ্যৎ বানাবো, সেই ভবিষ্যতের পথে যাত্রা শুরু হবে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্যে দিয়ে। সেই দিন আমরা বাংলাদেশের জনগণকে আবার বিজয়ী করব ইনশাল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।